মাধ্যমিক 2026-এর আমরা টেস্ট পেপার যেটা রয়েছে এবছরের, তো সেই এবিটিএ টেস্ট পেপারের অঙ্কের পেজগুলোর সমাধানগুলো আমরা দেখব। এটা প্রথম যে পেজটা রয়েছে, পেজ নাম্বার 18 যেটা রয়েছে, সেই পেজের আজকে আমরা এই ভিডিওটাতে আলোচনা করব 1-এর দাগ, 2-এর দাগ ও 3-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো শর্ট কোশ্চেন রয়েছে বা শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা যে প্রশ্নগুলো, সেইগুলোর উত্তর সম্পর্কে এই ভিডিওটাতে আলোচনা করব। তো এটা প্রথম যে পেজটা রয়েছে 2025-26 শিক্ষাবর্ষের টেস্ট পেপারের, সেটার প্রথম পেজটা আজকে আলোচনা করব। এরপরে একটা ভিডিও থাকবে, সেটাতে 4-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে 2 নাম্বারের, সেগুলোর অ্যান্সারগুলো দেখব আমরা। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে এই পেজটাতে, 1-এর দাগের 1-এর যেটা বলা আছে, যদি কোনো মূলধন 10 বছরের সুদে মূলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের শতকরা হার কত হবে। অর্থাৎ সরল সুদের প্রশ্ন দেওয়া আছে। কি দেওয়া আছে, যে কোনো মূলধন 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়। তো 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হয় মানে এখানে টি দেওয়া আছে কত না, টি দেওয়া আছে 10 বছর। আর শুধু এটুকুই বলা আছে যে সুদে আসলে দ্বিগুণ হয়। অর্থাৎ সুদে আসলে দ্বিগুণ হয় মানে যদি আমি আসলকে ধরে নিই, যে আসল হচ্ছে পি টাকা, তাহলে সেটা সুদে আসলে কত হচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে বলেছে। তাহলে সুদে আসলে সেটা হয়ে যাবে দ্বিগুণ, মানে কত হয়ে যাবে, 2p টাকা। যদি পি টাকা থেকে সুদে আসলে 2p টাকা হয়ে যায়, তাহলে এখান থেকে আমি বলতে পারি সুদ সমান কত হবে না, সুদে আসলে 2p হয়, সেখান থেকে p বাদ, তাহলে সুদ সমান হবে কত না, বিয়োগ করে দিলে আমরা পাবো p টাকা। ঠিক আছে, তো সুদ বেরালো p টাকা। এখান থেকে আমাদেরকে সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে সুদের হার মানে কি নির্ণয় করতে হবে, আর এর মান নির্ণয় করতে হবে। ধরে নিলাম সুদের হার r%। তো আমরা জানি যে আই সমান যে ফর্মুলাটা রয়েছে, আই সমান PTR/100, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে আই বলতে সুদ এখানে দেখো ক টাকা বেরিয়েছে, পি, তাহলে সুদ বলতে পি, এখানে আসল বলতে পি ইন্টু টি, টি মানে দেওয়া আছে 10 বছর, ইন্টু আর এর মান যেহেতু নির্ণয় করতে হবে, আর যেমন আছে তেমন থাকবে, ডিভাইডেড/100। এবার দুদিক থেকে পি কেটে যাবে, তাহলে আর এর মান দেখো এখানেও হচ্ছে 10 10 এ 100, তাহলে আর এর ভ্যালু কত হবে না, এই 10 বাম এই সাইডে চলে আসবে, তাহলে আর এর ভ্যালু হবে 10, অর্থাৎ সুদের হার আমরা বলবো যে অতএব সুদের হার 10%। তাহলে উত্তর যেটা আসবে সেটা হচ্ছে 10%, মানে হচ্ছে অপশান বি হবে উত্তর এটার। 1-এর দাগের 1-এর উত্তরটা অপশান বি। এরপরে 2-এরটা দেওয়া আছে, দেখো দ্বিঘাত সমীকরণের প্রশ্ন, ax² প্লাস bx প্লাস সি সমান 0 বলেছে। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে কোন উত্তরটা ঠিক হবে, মানে সি এর কোন মানটা সঠিক হবে। তো আমরা জানি বীজ সমান হলে কি হয়, b² - 4ac কত হয় না, 0 হয়। কোনো সমীকরণের দুটি বীজ সমান হলে b² - 4ac 0 হয়। তো এক্ষেত্রে তাহলে b² - 4ac কে যদি আমরা 0 করি, তাহলে কি পাবো, এখান থেকে সি এর মান কত হবে, দেখো 4ac সমান হবে b²। এখান থেকে আমরা পাবো সি সমান b²/4। তাহলে সি এর যে মানটা হবে সেটা হবে b²/4। কোন অপশানে আছে, অপশান ডিতে আছে, তাহলে এটা ডি হবে সঠিক উত্তর। 3-এর দাগের প্রশ্ন যেটা, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি। তাহলে তির্যক উচ্চতাকে আমরা জানি এল দিয়ে লেখা হয়। তাহলে এল বলা আছে 15 সেমি। ভূমির ব্যাস বলা আছে কত না, 16 সেমি। তাহলে ব্যাস যেহেতু 16 সেমি, তাহলে ওখান থেকে আমরা বলতে পারবো যে ব্যাসার্ধ কত হবে, তার অর্ধেক হবে 16/2, তাহলে ব্যাসার্ধ হবে 8 সেমি। পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে পার্শ্বতলের আমরা ক্ষেত্রফলের সূত্র জানি। কোনো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হয় পাই আর এল। তাহলে পাই আর এল সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, প্রত্যেকটা অপশানেতেই দেখো পাই আছে, তাহলে পাইয়ের মান এখানে 22-এর সাথে বসানোর দরকার নেই, যেহেতু প্রত্যেকটা অপশানে পাই আছে। তাহলে আর এর মান কত বসাবো, আর বলতে ব্যাসার্ধ 8 ইন্টু এল মানে 15, তাহলে এত বর্গ সেমি। এখান থেকে পাবো 15 × 8 মানে 120 পাই বর্গ সেমি হবে উত্তর। মানে কোন অপশানটা হবে না, অপশান সি হবে এখানে সঠিক উত্তর, 120 পাই বর্গ সেমি।
এটা গেল 1 দাগের 3। 1 দাগের 4 প্রশ্ন ত্রিকোণমিতি থেকে দেওয়া আছে 2 cos থিটা সমান বলা আছে, সরি 2 cos থিটা নয়, দেওয়া আছে 2 cos 3 থিটা সমান বলা আছে 1 হলে থিটার মান নির্ণয় করতে হবে। তো এখান থেকে দেখো আমরা লিখতে পারি cos 3 থিটা সমান কত হবে, 2কে এদিকে পাঠিয়ে দিলে হয়ে যাবে হাফ। তাহলে cos 3 থিটা যদি হাফ হয়, দেখো cos কতর মান হাফ হয়, আমরা জানি cos 30 ডিগ্রির মান হাফ হয়। তাহলে সরি cos 30 ডিগ্রি নয়, cos 60 ডিগ্রির মান হাফ হয়। তাহলে 3 থিটার ভ্যালু কত হবে, এখান থেকে আমরা পাবো 60 ডিগ্রি। 3 থিটা যদি 60 ডিগ্রি হয়, থিটার ভ্যালু হবে 60 ডিগ্রি বাই 3, অর্থাৎ উত্তর হবে এখান থেকে থিটার ভ্যালু হবে 20 ডিগ্রি, মানে অপশান সি হবে এটাতে সঠিক উত্তর 20 ডিগ্রি। এটা 1 দাগের 4। নেক্সট রয়েছে দেখো 1 দাগের 5, একটা বৃত্তের স্পর্শক থেকে প্রশ্ন দেওয়া আছে। বলা হয়েছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের কোনো একটা বৃত্ত রয়েছে, তার কেন্দ্রের নাম দেওয়া আছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটা বিন্দু, তাহলে বহিস্থ বিন্দু আমি ধরে নিলাম এ দেওয়া আছে। এ থেকে বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে কোনো একটা স্পর্শক আঁকা হয়েছে, সেই স্পর্শকটা বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। এই যে বিন্দুটা, এটার নাম দিলাম আমি বি। তো দেওয়া হয়েছে যে ও বি, এই যে ভ্যালুটা অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যেটা, এটা বলা আছে 5 সেমি, এবং দেওয়া আছে ও এ, এটা 13 সেমি। তাহলে মান নির্ণয় করতে হবে এ বির, এটার এই যে দৈর্ঘ্যটা এ বি এর মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে বৃত্তের স্পর্শক আর এই যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এই দুটো সবসময় 90 ডিগ্রিতে থাকে। তার মানে এই যে ত্রিভুজটা রয়েছে ও এ বি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার এই যে ও এ এটা হচ্ছে লম্ব, ও বি হচ্ছে ভূমি, সরি ও এ লম্ব নয়, যেহেতু 90 ডিগ্রি এখানে আছে, তাহলে 90 ডিগ্রির উল্টো দিকে যেহেতু আছে, তাহলে ও এ হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এ বি হচ্ছে লম্ব। ঠিক আছে, তো আমরা যদি পিথাগোরাসের সূত্র লাগাই, তাহলে দেখতে পাবো যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। অতিভুজ বলতে কত না ও এ। এবার এখানে মান বসালে আমরা এখান থেকে এ বি এর মান পেয়ে যাব। তো ও বি কত, 5-এর স্কোয়ার হবে যুক্ত এ বি স্কোয়ার মানে হচ্ছে 13-এর স্কোয়ার, সরি এ বি মান বের করতে হবে, তাহলে এ বি স্কোয়ার থাকবে ও এ বলতে দেওয়া আছে 13-এর স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে, 13-এর স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে পাবো 169 মাইনাস 5-এর স্কোয়ার মানে 25 চলে যাবে ওদিকে। তাহলে এ বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 144, এখান থেকে পাবো এ বি সমান হবে 12 সেমি। তাহলে এ বির যে ভ্যালু হবে এটা হবে 12 সেমি হবে, সঠিক উত্তর অপশান এ হবে। ঠিক আছে, তো এটার উত্তর অপশান এ। এরপরে আছে 2 দাগের 1-টা মানে শূন্যস্থান পূরণ বলা রয়েছে, এটাও সরল সুদের প্রশ্ন। 2p টাকার T/2 বছরে বার্ষিক 2r/3% হার সরল সুদের সবৃদ্ধিমূল কত হবে। সুদ আর আসলে কত টাকা দাঁড়াবে সেটা নির্ণয় করতে হবে। দেখো এখানে আসল বলতে বলা আছে হচ্ছে 2p, আসল হলো 2p টাকা, তাহলে আসল 2p। সময় কত বলা আছে, সময় হলো T/2 বছর, সময় দেওয়া আছে T/2 বছর। আর সুদের হার বলা আছে, সুদের হার 2r/3%। ঠিক আছে, সুদের হার 2r/3% বলা আছে, সুদের হার 2r/3%। তাহলে সবৃদ্ধিমূল মানে সুদ আর আসলে কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো দেখো সুদ কত হবে, সুদের যে ফর্মুলা পি বলতে এখানে আসল মানে 2p, তাহলে টি বলতে T/2, পিটি, আর মানে 3, আর বলতে কত 2r/3, তাহলে PTR/100। এটা আমরা কি নির্ণয় করলাম, এটা নির্ণয় করলাম সুদ। তো কত হবে দেখো, এখান থেকে সরল করলে 2 কাটবে, আর এটা হবে 50। তাহলে উপরে কত থাকছে, উপরে থাকছে PTR ডিভাইডেড বাই নিচে 150, PTR/150, এটা হচ্ছে সুদ। তাহলে সুদে আসলে কত দাঁড়াবে, সবৃদ্ধিমূল কত দাঁড়াবে না আসলের সঙ্গে সুদ যোগ করতে হবে। তো আসল কত 2p, তার সাথে সুদ যোগ হবে মানে PTR ডিভাইডেড বাই 150, অর্থাৎ শূন্যস্থানে যে মানটা বসবে সেটা হচ্ছে এইটা হবে PTR/150, এটা হচ্ছে উত্তর হবে PTR/150। নেক্সট যেটা, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ এক হলে সমীকরণটি কি হবে। দুটি বীজ এক, দুটো বীজেরই মান এক, এক্সের যে দুটো ভ্যালু দুটোই এক হলে সমীকরণটি কি হবে। দেখো আমরা জানি যে কোনো সমীকরণের, কোনো দ্বিঘাত সমীকরণের যদি বীজ দেওয়া থাকে, যদি একটা বীজ আলফা হয় আর একটা যদি বিটা হয়, তাহলে দ্বিঘাত সমীকরণটা কিভাবে লিখতে হয় না x² মাইনাস বীজদ্বয়ের কি হয় সমষ্টি,
আলফা প্লাস বিটা ইন্টু এক্স যুক্ত বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা সমান হচ্ছে 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের লেখার নিয়ম যখন দ্বিঘাত সমীকরণের বীজ দেওয়া থাকে, একটি বীজ আলফা আর একটি বীজ বিটা। তাহলে এখানে আলফা বলতেও কত, আলফা বলতেও 1, আর বিটার মানও কত 1। তাহলে দুটোতেই আমি 1 মান বসাবো সমীকরণে, আলফা এবং বিটা দুটো জায়গাতেই 1 বসালে উত্তর হবে এক্স স্কোয়ার মাইনাস এখানে হয়ে যাবে 2x যুক্ত এটা 1 ইন্টু 1 মানে হবে 1 সমান 0। এটা হবে উত্তর এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। এটি হচ্ছে সমীকরণটি হবে। এটা ত্রিকোণমিতির প্রশ্ন দেওয়া আছে। কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান p/2 হলে কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটার মান চেয়েছে। তো দেখো কস 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান নির্ণয় করতে হবে। এটাকে আমরা লিখতে পারি যে কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন 4 থিটাকে লেখা যাবে সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় যদি অ্যাপ্লাই করি তাহলে ওটা হবে এ প্লাস বি ইন্টু হবে এ মাইনাস বি। এখন থেকে আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সবসময় এর মান কত হয় 1 হয়। এটা সূত্র আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, আর কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান অঙ্কে দেওয়া আছে কত p/2। তাহলে 1 ইন্টু p/2 মানে এটার অ্যান্সার হবে p/2 হবে উত্তর। নেক্সট বলা আছে কোনো বৃত্তের অন্তঃস্থ বিন্দু থেকে বৃত্তটির ওপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কত হবে। কোনো একটা বৃত্ত আছে, বৃত্তের ওপরে বলেছে অন্তঃস্থ বিন্দু, অন্তঃস্থ বিন্দু মানে বৃত্তের ভেতরের কোনো বিন্দু। তাহলে অন্তঃস্থ বিন্দু থেকে দেখো বৃত্তের ওপরে কোনোদিনও কোনো রকম স্পর্শক টানা সম্ভব নয়, কারণ স্পর্শক হতে গেলে কি হতে হয় না বৃত্তকে স্পর্শ করতে হয়, এইভাবে ছেদ করা চলবে না। যেহেতু অন্তঃস্থ বিন্দু থেকে বৃত্তের ওপর কোনো স্পর্শকই অঙ্কন করা সম্ভব নয়, কারণ সেগুলো কি হবে বৃত্তকে কেটে বেরিয়ে যাবে অর্থাৎ ছেদ করবে। তো এখানে অ্যান্সার হবে যে স্পর্শকের সংখ্যা হবে কত 0, কোনো স্পর্শক আঁকা সম্ভব নয়। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে। তো আমরা জানি গোলকের দেখো আয়তনের সূত্র কি হয়, গোলকের যদি আমরা আয়তনের সূত্র জানি যে গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, আর এর পাওয়ারে কি থাকে কিউব থাকে। তো গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে দেখো, তাহলে আয়তনের অনুপাত বলা আছে 1:27। যেহেতু আয়তনের অনুপাত বলা আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে ব্যাসার্ধের অনুপাত কত হবে। ব্যাসার্ধের অনুপাত কীভাবে বের করবো, দেখো আয়তনের সূত্রে কি হয় ব্যাসার্ধের পাওয়ারে কিউব থাকে। তাহলে আয়তন থেকে যখন ব্যাসার্ধের অনুপাতে আসবো তখন পাওয়ারে কি হয়ে যাবে 1/3 হয়ে যাবে, কিউবটা উল্টে যাবে ঘনমূল হয়ে যাবে 1/3, 1^1/3 হয়ে যাবে 1^1/3 27^1/3। তাহলে 1-এর ঘনমূল 1 আর 27-এর ঘনমূল কত হয় 3। তাহলে এটা ব্যাসার্ধের অনুপাত 1:3। এখান থেকে বলা হয়েছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেখো কত হবে, বক্রতলের ক্ষেত্রফলের যা সূত্র হয় ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের আমরা জানি যে সূত্র কত হয় 4πr²। তাহলে এবার কি হবে আর এর পাওয়ারে স্কোয়ার বসবে, তো 1² হবে 3²। তো এটা থেকে পাবো 1:9 হবে উত্তর, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:9। নেক্সট দেখো বলা আছে সত্য মিথ্যা। কোনো যৌথ ব্যবসায় এর মূলধন 1200 টাকা এবং লভ্যাংশ 180 টাকা, যদি মোট লাভ 300 টাকা হয় তবে বি এর মূলধনের পরিমাণ কত। দেখো এর মূলধন হলো 1200 টাকা আর এ ক টাকা লাভ করেছে, এর লাভ হলো যে 180 টাকা। আচ্ছা একইভাবে বলা হয়েছে মোট লাভ বলা হয়েছে 300 টাকা। যেহেতু মোট লাভ 300 টাকা তার মধ্যে এর লাভ হচ্ছে 180 টাকা, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে বি এর লাভ কত হবে 300 টাকা থেকে 180 টাকা বাদ দিলে থাকছে বি এর লাভ 120 টাকা। এবার বলেছে বি এর মূলধনের পরিমাণ 800 টাকা বলেছে, এটা সত্য না মিথ্যা নির্ণয় করতে হবে। দেখো লাভের অনুপাত কত হচ্ছে, লাভের অনুপাত কত দাঁড়াচ্ছে না এর লাভ 180 বি এর লাভ 120। তো এখান থেকে পাবো যে 6 3 18 6 2 12 3:2 এটা লাভের অনুপাত। তাহলে মূলধনের অনুপাতও কত দাঁড়ানোর কথা, মূলধনের অনুপাতও হচ্ছে আমাদের হওয়া উচিত 3:2।
কারণ এখানে সময় তো সেম আছে, প্রত্যেকেরই একই সময়ের জন্য মূলধন নিয়োজিত আছে, তাহলে মূলধনের অনুপাতও কত হবে 3:2। এখন এর মূলধন কত বলা আছে না 1200 টাকা, তার মানে 3 ভাগ টাকা মানে 1200 টাকা। এখান থেকে বলতে হবে বি এর মূলধন মানে 2 ভাগ মানে কত টাকা নির্ণয় করতে হবে। তো 3 ভাগ মানে যদি 1200 টাকা হয়, দেখো বি এর মূলধন আমরা যদি নির্ণয় করি, দেখো 3 ভাগ মানে বলা হয়েছে 1200 টাকা, তাহলে 1 ভাগ মানে 1200 × 3, এখান থেকে নির্ণয় করব বি এর মূলধন মানে 2 ভাগ, তাহলে 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি তো 400 × 2 হচ্ছে কত 800 টাকা। তাহলে বি এর মূলধন হচ্ছে 800 টাকা, যেটা অঙ্কে বলা আছে 800 টাকা, তার মানে এটা হচ্ছে ট্রু হবে, সত্য হবে। এটা ভেদের অঙ্ক বলা হয়েছে যে এ ভ্যারিজাস বি এবং বলা আছে বি ভ্যারিজাস সি হলে এ প্লাস বি ভ্যারিজাস সি হবে কিনা যাচাই করতে হবে। দেখো এ ভ্যারিজাস বি, বি ভ্যারিজাস সি, এখান থেকে বি সমান আমরা বলতে পারি K1C, আর এ সমান বলতে পারি কি না K2B। এখান থেকে বি এর মান আবার বসাবো K2, বি এর ভ্যালু বসাবো K1C, তাহলে K1C। তো এ এর মান হয়ে যাবে K1 K2C আর বি সমান হবে K1C। এখন এ প্লাস বি ডিভাইডেড বাই সি, এই মানটা নির্ণয় করব। যদি ধ্রুবক আসে তাহলে বলবো যে এ প্লাস বি ভ্যারিজাস সি হবে, এরা সরলভেদে থাকবে। তো যদি মান বসাই, এ এর মান যদি বসাই K1 K2C যুক্ত বি এর মান হবে K1C ডিভাইডেড বাই সি। উপর থেকে দেখো সি কমন যাবে, পড়ে থাকবে K1 প্লাস K1 K2 যুক্ত K1 ডিভাইডেড বাই সি। সি কেটে গেলে পড়ে থাকছে K1 K2 যুক্ত K1। এই পুরোটাই কি না এই পুরোটাই একটা ধ্রুবক, তাহলে অতএব বলতে পারি যে এ প্লাস বি ভ্যারিজাস সি, এটা সত্য বলা আছে। যেহেতু ধ্রুবক আসছে অনুপাত, সুতরাং এরা সরলভেদে থাকবে, এটা সত্য। নেক্সট বলা আছে যে একটি অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ হয়। একটি অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর, অর্ধবৃত্ত মানে ধরো এই রকম, অর্ধবৃত্ত মানে হচ্ছে আমার এই যে অ্যাঙ্গেল, এই যে ছবিটা, এটা অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্তস্থ কোণ কত হয় না, অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি সবসময় এক সমকোণ হয়, 90 ডিগ্রি হয়। এখানে বলেছে যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর, তাহলে অর্ধবৃত্তের থেকেও বড় যদি বৃত্তাংশ নেই এই রকম, তাহলে এখানে অর্ধবৃত্তস্থ এখানে যে কোণটা হবে, দেখো এই কোণটা কি হবে না এই কোণটা ছোট হয়ে যাবে, 90 ডিগ্রির থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ সেটা সূক্ষ্মকোণ হবে। 90 ডিগ্রির থেকে ছোট মানে সূক্ষ্মকোণ, কিন্তু এখানে বলা আছে কি হবে স্থূলকোণ হবে বলা আছে। তো এটা হচ্ছে ফলস, কারণ স্থূলকোণ মানে 90 ডিগ্রির থেকে বড় হয়, কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত 90 ডিগ্রির থেকে ছোট, তো এটা ভুল দেওয়া আছে, মিথ্যে হবে। 3-এর দাগের 4-এরটা বলা হয়েছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সাইন থিটা কস থিটা ও 1 হলে সেটি সমকোণী ত্রিভুজ হবে। দেখো সমকোণী ত্রিভুজ হতে গেলে কি হয় না, পিথাগোরাসের সূত্র যদি কোনো ত্রিভুজে অ্যাপ্লাই করা যায় তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে সেটা সমকোণী ত্রিভুজ হবে, পিথাগোরাসের সূত্র যদি সেখানে লাগানো যায়। আর পিথাগোরাসের সূত্র কি না লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এই রকম যদি কোনো 3টে বাহুর মধ্যে যদি এই ধরনের কোনো রিলেশন পাওয়া যায়, সম্পর্ক পাওয়া যায়, তাহলে সেই ত্রিভুজটা হবে একটা সমকোণী ত্রিভুজ। এক্ষেত্রে 3টে বাহুর দৈর্ঘ্য বলা আছে, একটা সাইন থিটা, একটা কস থিটা আর একটা 1। আর আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয় 1 হয়, আর 1কে আমি লিখতে পারি 1 স্কোয়ার। তাহলে দেখো এই রকমের সম্পর্ক এই সেম টু সেম মিলছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তা অর্থাৎ এখান থেকে বলতে পারি যে এটি একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এটা যেটা দেওয়া আছে প্রশ্নে এটা হচ্ছে সত্য দেওয়া আছে, ট্রু হবে, বলা হয়েছে সমকোণী ত্রিভুজ হবে। তো এটা সমকোণী ত্রিভুজ হবে কারণ এখানে পিথাগোরাসের সূত্রের মতোই সম্পর্ক দাঁড়াচ্ছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। নেক্সট দেখো, এটা লাস্ট প্রশ্ন আছে, এখানে দুটো প্রশ্ন আছে। 3-এর দাগের 5-এ বলা আছে কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে। গোলকের ব্যাসার্ধেও আমি যদি ধরে নিই যে কোনো গোলকের ব্যাসার্ধ হলো আর, তাহলে আয়তন কত হয়, আয়তনের সূত্র হলো গোলকের 4/3 পাই আর কিউব, এটা আয়তনের সূত্র। এখন ব্যাসার্ধ যদি হয়ে যায় 2r, অর্থাৎ যদি দ্বিগুণ করি তাহলে আয়তনটা কত দাঁড়াবে না 4/3 পাই 2r এর কিউব, এখান থেকে পাবো 4/3 পাই
8r³ হবে। তো 8কে যদি আমি সামনে নিয়ে চলে আসি তাহলে দাঁড়াচ্ছে 8 × 4^3 πr³, অর্থাৎ কত গুণ হচ্ছে, আগের থেকে 8 গুণ হবে, দ্বিগুণ হবে না 8 গুণ হবে। তার মানে এটা দেওয়া আছে ফলস, মিথ্যে দেওয়া আছে, দ্বিগুণ হবে না 8 গুণ হবে। তারপর যেটা বলা আছে যে একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। তো পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান একটিই থাকতে পারে, এটাও ফলস দেওয়া আছে, মিথ্যে দেওয়া আছে। কোনো পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান একটিই থাকবে, একাধিক নয়, এটাও হচ্ছে মিথ্যে দেওয়া আছে। এখানে একটা প্রশ্ন বাদ গেছে, 2-এর দাগের 6-টা, গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এগুলোকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা বলা হয়, কেন্দ্রীয় প্রবণতা। শূন্য স্থানে বসবে কেন্দ্রীয়, কথাটা শূন্য স্থানে বসবে, কেন্দ্রীয় প্রবণতার মাপক। তাহলে এগুলো ছিল 1-এর দাগ, 2-এর দাগ আর 3-এর দাগের প্রশ্ন। এরপরে 18 নম্বর পেজের এই পেজটার যে 4-এর দাগের প্রশ্নগুলো রয়েছে, যেগুলো 2 নম্বরের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা পরের একটা ভিডিওতে আলোচনা করব।